ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। ক্রিকেটের রঙিন দুনিয়ায় ব্যাট বলের লড়াই আর গ্যালারির উন্মাদনায় মেতে থাকে সবাই, আর পর্দার আড়ালে থেকে যায় পেছনের কারিগরদের গল্পটা। এই যেমন মে দিবসের বৃষ্টিস্নাত দিনেও মিরপুরের হোম অফ ক্রিকেটে মাঠকর্মীদের ব্যস্ততা কমেনি একটুও। উৎসবের ক্যালেন্ডার যাদের কাছে কেবলই এক সংখ্যা, সেই মাঠকর্মীদের তৃপ্তি কেবল লাল সবুজের জয়ে। মে দিবস নিয়ে হাসান আল মারুফের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আলমগীর কবির। বইয়ের ভাষায় যাকে আমরা বলি শ্রমের জয়গান, বাস্তবে তা হলো অসংখ্য ঘর্মাক্ত কপালের গল্প। ভোরের আলো ফোটার আগেই যারা পাল্লা দেন ঘড়ির কাঁটার সাথে, পরিশ্রমী সেই মানুষগুলোর ত্যাগেই সচল থাকে অর্থনীতির চাকা, শ্রমেই যাদের অস্তিত্ব। খেলার মাঠের দায়িত্বে থাকা কর্মীদের গল্পটাও ভিন্ন নয়। কেউ গ্যালারির চেয়ার পরিষ্কার করছেন, কেউ উইকেটের পাশে, কেউ আবার বিজ্ঞাপন বোর্ড লাগাতে ব্যস্ত। মেঘলা দিনে ম্যাচের আগে শেষ দিনের প্রস্তুতিতে হোম অফ ক্রিকেটের মাঠ কর্মীরা। শুক্রবার সকালে বৃষ্টিতে ভিজেছে মাঠ। বৃষ্টি থামতেই মাঠে নেমে পড়েন কর্মীরা। শুরু হয় মাঠ শুকানোর কর্মযজ্ঞ। আরও অনেক শ্রমজীবীর মতো তাদের গায়েও মে দিবসের ছুটির হাওয়া লাগেনি। তবে ম্যাচ যথাযথ আয়োজন করতে এই প্রস্তুতির আনন্দটাই যেন তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তির। শ্রমিক দিবস বলতে কি, আমরা তো সবাই তো শ্রমিক হিসেবে কাজ করি, আমরা সবাই হ্যাপি। যারা আমার কলিগ ম্যান আছে, যারা আমরা স্টাফ আছি, সবাই আসলে যখন বাংলাদেশ উইন করে তখন আমাদের পিছনে সমস্ত ক্লান্তি সমস্ত আমরা মুছে যাই। এই দিবসে অনেকেই ছুটি ছাটা কাটায়, আমরা কাটাই না, কারণ এখন নিউজিল্যান্ড সিরিজ চলছে, ইন্টারন্যাশনাল ম্যাচ। এর কারণে আমাদের মে দিবসে কোনো ছুটি ছাটা নাই। আমরা সবাই এনজয় করি, এই খেলার মাঝে আমাদের দুঃখ কষ্ট সব ভুলে যাই। বিশেষ কোনো উৎসবের বিলাসিতা নেই। রোদ, বৃষ্টি, হাড় কাঁপানো শীত সব উপেক্ষা করে মাঠ প্রস্তুত করতেই হাড় ভাঙা খাটুনি এই মাঠ কর্মীদের। লাল সবুজদের 4 ছক্কার ফুলঝুরি আর উইকেট শিকারে গ্যালারিতে দর্শকদের উল্লাস। বিজয়ের গল্পেই তৃপ্তি মাঠের এই কারিগরদের। পহেলা মে কারো কারোর জন্য এই বিশেষ দিনটি ক্যালেন্ডারের পাতায় লাল কালিতে লেখা সাধারণ ছুটির দিন, তো কারো কারোর জন্য আবার এই দিনটি জীবিকার তাগিদ আর দায়িত্ববোধের মধ্যেই সীমাবদ্ধ। সেই দায়িত্ববোধ থেকেই মিরপুরে ম্যাচের আগের দিন পরিশ্রম করছে, মাঠ প্রস্তুত করছেন মাঠকর্মীরা। শুধু বিশেষ কোনো দিন নয়, প্রতিটি ম্যাচের আগে মাঠকর্মীদের এই অক্লান্ত পরিশ্রম মনে করিয়ে দেয় দিন শেষে উৎসবের মঞ্চটা তারাই গড়েন, যারা কিনা পর্দার পেছনের মূল নায়ক। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। দায়িত্বের বোঝা সেটা অনেক বড়, এবং যেহেতু বাংলাদেশ দল নিউজিল্যান্ডের সঙ্গে একটা সিরিজ খেলছে এবং সেটার একেবারে নির্ধারণী ম্যাচ আগামীকাল, সুতরাং হাঁপ ছাড়ার সময় নেই গ্রাউন্ডসম্যানদের। তাদের গল্পই মে দিবসে বলছিলেন হাসান আল মারুফ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবরটাও দিতে চাই। কিউইদের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে জয় দিয়ে সফরের শেষটা করতে চায় নিউজিল্যান্ডও। প্রথম ম্যাচের ক্ষত ভুলে তাই সমতায় ফেরাই লক্ষ্য জানালেন ব্ল্যাক ক্যাপ অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। তবে ছন্দে থাকা শামীম পাটোয়ারি বললেন সিরিজ জয়ে এই চোখ টাইগারদের। শনিবার মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2টায়। বৃষ্টির অঝোর কান্নার এই দৃশ্য সাগরিকার। বুধবার চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 ভেসে গেছে জলে, তাই শেষ লড়াইয়ে চোখটা এবার হোম অফ ক্রিকেট মিরপুরে। ম্যাচের আগের দিন শুক্রবার মেজাজ ফুরফুরে লিটন দাসের দলের। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা প্রথম টি-20 ম্যাচের আধিপত্যে এখন আরও একটু দৃঢ় স্বাগতিকদের। অনুশীলন শেষে প্রথম ম্যাচে ব্যাট হাতে নো লুকে বাজিমাত করা শামীম পাটোয়ারি বললেন, যা কিছু চলছে শেষ লড়াইয়ে মাঠে নামার আগে। আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি, সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। ফিল্ডিং অনেক করতে হয়েছে আমাদের, ইভেন ফিল্ডিং কোচ আমাদের অনেক টাইম নিয়ে ফিল্ডিং প্র্যাকটিসটা করাইছে, আর ইভেন সব কিছুই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে।
কদিন ধরেই ঢাকার আকাশেও চলছে মেঘের লুকোচুরি খেলা। যদিও শনিবার মিরপুরে ব্যাট বলের লড়াইয়ের বাইরে বেশি কিছু ভাবছেন না শামিমরা। সিরিজ জয়ের সুযোগ নিতে মিরপুরের উইকেটেও উইনিং কম্বিনেশন মাথায় রেখে নামতে পারে লাল সবুজের দল। যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাক, কিছু বলার নেই। আর অবশ্যই আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। আমি চাইবো যে অবশ্যই এইভাবে খেলা উচিত টি-20 ম্যাচ। সো না হলে আমরা বড় ম্যাচগুলি জিততে পারবো না। প্রথম ম্যাচের সহজ হার খুব একটা দমিয়ে রাখতে পারছে না ব্ল্যাক ক্যাপদের। সাদা বলের এই সফর জুড়ে নিজের নাম চেনানো কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট তাই দেখছেন সিরিজের সমতায় ফেরার সুযোগটাই। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। মিরপুরে উইকেট বিবেচনায় ব্ল্যাক ক্যাপদের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অবশ্যই এখানে জিতে আমাদের সিরিজে সমতা আনার সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে। প্রথম ম্যাচে আমাদের অনেকেই ভালো করেছে। কিছু ক্ষেত্রে বোলিংয়ে, কিছু জায়গায় ব্যাটিংয়ে খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা। দল হিসেবে কিছু জায়গায় আমাদের আরো ভালো করতে হবে, ব্যাপারটা আমরা জানি। কিউইদের হাতে সুযোগ নেই সিরিজ জয়ের, তবে শনিবার দুপুর 2টায় শুরু হওয়া ম্যাচটা জিতে সফর শেষ করতে চায় তারা। আর শেষ হাসিটা হাসতে পারলে টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জিতবে বাংলাদেশ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। তবে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে শঙ্কা আছে বৃষ্টির। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের সময় বাগড়া দিতে পারে বৃষ্টি। এছাড়া পুরোটা সময় থাকতে পারে মেঘাচ্ছন্ন কন্ডিশন, যেখানে খেলা মাঠে গড়ালে টসটা হতে পারে গুরুত্বপূর্ণ। মেঘাচ্ছন্ন আকাশ, মিরপুরের হোম অফ ক্রিকেটে মেঘের ঘন ঘটা। এর মাঝে শুক্রবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল আর দুপুরে নিউজিল্যান্ড দল। শনিবার সিরিজের শেষ টি-20তে মুখোমুখি হবে দুই দল। দুপুর 2টায় সেই ম্যাচের সময় সম্ভাবনা রয়েছে বৃষ্টির, এবং এই দুই দলের সামনে এখন সবচেয়ে বড় বাধা শেষ ম্যাচের আগে বৃষ্টি। ঢাকায় টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি, শেষ ম্যাচেও সম্ভাবনা রয়েছে বৃষ্টির। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত যে সময়টায় খেলা মাঠে গড়ানোর কথা, সেই সময় 80 থেকে 90% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে আবহাওয়ার পূর্বাভাস। এর আগে শুক্রবার সকালে বেশ ভারী বৃষ্টি হয়, যদিও সেই বৃষ্টির পর বেশি সময় লাগেনি আসলে মাঠ শুকাতে। আমরা মিরপুরের ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আগে থেকে জানি। বিশ্বের বিভিন্ন ক্রিকেট দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো ড্রেনেজ সিস্টেম কিন্তু রয়েছে এই মিরপুরে, যেখানে অতি বৃষ্টি বা ভারী বৃষ্টির পরেও আমরা দেখেছি 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যেই পুরো মাঠ প্রস্তুত করা সম্ভব, খেলার উপযোগী করে ফেলা যায়। এবং সেই জায়গা থেকে আসলে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে শনিবার ম্যাচের সময়, যদি বৃষ্টি হয়ও, বৃষ্টি যদি থামে তাহলে ম্যাচ মাঠে গড়ানোর। এবং এই কন্ডিশনে আসলে বেশ বাতাস বইছে আজকেও। এখন নিশ্চয়ই দুই দলের অধিনায়ক চাইবেন টস জিতে ফিল্ডিং করার, এবং শুরুর দিকে যে কন্ডিশনটা থাকবে, বাতাসে সুইংটা বেশি পাবে বোলাররা, সেই জায়গা থেকে পেসারদের আধিক্যটাও দুই দলের একাদশে সবচেয়ে বেশি দেখা যেতে পারে। বাংলাদেশ প্রথম টি-20তে সাগরিকায় 6 উইকেটের দুর্দান্ত এক জয় পায়। দ্বিতীয় টি-20তে একই ভেন্যুতে বৃষ্টির বাগড়া দেয়, পরবর্তীতে ম্যাচ ভেস্তে যায়, পরিত্যক্ত হয় সেই ম্যাচ। এখন 1-0 বাংলাদেশ দল এগিয়ে। এবং শেষ ম্যাচে প্রেস কনফারেন্সে শেষ ম্যাচের আগে বলেছেন শামীম পাটোয়ারি যে এই ম্যাচে সিরিজ জয়ের একটা সম্ভাবনা তাদের রয়েছে, সেই সম্ভাবনা তারা কাজে লাগিয়ে সিরিজটা নিশ্চিত করতে চায়। অপরদিকে নিউজিল্যান্ডের সামনে চ্যালেঞ্জ এই ম্যাচে জয় দিয়ে সিরিজ সমতায় ফেরার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ম্যাচটা আসলে মাঠে আদৌ গড়ায় কিনা। বাংলাদেশ যেহেতু 1-0 এগিয়ে আছে, নিশ্চয়ই স্বস্তিতে ফুরফুরে মেজাজেই বাংলাদেশ দল মাঠে নামবে। বৃষ্টি ছাপিয়ে আসলে শেষ পর্যন্ত এই ম্যাচের ফলাফল কি হয় বা কে জিতে, আসলে বাংলাদেশ, নিউজিল্যান্ড নাকি বৃষ্টি, সেই উত্তরটা মিলবে হোম অফ ক্রিকেটে শনিবার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আকু ওয়েদার কিংবা গুগল ওয়েদার, আমরা আসলে প্রকৃতির উপরেই ভরসাটা রাখতে হচ্ছে। তবে যে ঘটনাটা সাগরিকায় ঘটেছে, আগামীকাল সেই ঘটনা ঘটলে ওই বাংলাদেশ 1-0 এগিয়ে থেকে এই সিরিজে শেষ করতে হচ্ছে। তবে যেভাবে দেখছিলাম, মারুফ যেমনটা বলছিলেন বা দেখাচ্ছিলেন যে দুপুর 2টায় যেহেতু ম্যাচ শুরু, সেখান থেকে কিন্তু বৃষ্টির একটা আধিক্য দেখা যাচ্ছে অন্তত আগামীকালকের ওয়েদারে, এবং সেটা 60-70 কিংবা 80-90% পর্যন্ত যেতে পারে। তবে বিকালে বা সন্ধ্যার পর থেকে আবার বৃষ্টি কমার সম্ভাবনা আছে। তবে টি-20 ম্যাচ বিবেচনায় যে সময়টা রাখা হয়েছে, ফ্লাড লাইটের নিচে যদি সেটা যায়, সেই ম্যাচটাও হয়তো দিন শেষে পরিত্যক্ত হতে পারে। তবে কিছু ক্রিকেট ঢাকায়, চট্টগ্রামে না হলেও আশা করা যায় আগামীকাল। এদিকে সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-20তেও বাংলাদেশ একাদশে থাকতে পারেন পেসার রিপন মণ্ডল। প্রথম ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে উইকেট শূন্য থাকলেও রিপন এই ম্যাচেও পাবে সুযোগ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ায় আব্দুল গাফফার সাকলাইনের অপেক্ষা বাড়ার সম্ভাবনা কিছুটা বেশি।
দেশের ক্রিকেটের সমস্যা কথাটা প্রায়শই শুনতে হয় নানা কারণে। ক্রিকেটারদের পারফরমেন্স, দলের ব্যর্থতা, বোর্ডের সমস্যা, আরও কত কি। কিন্তু সমস্যা তো মধুরও হয়, তাই নয় কি? তবে এটা সত্য, দেশের ক্রিকেটে মধুর সমস্যা খুব কমই আসে কালে ভদ্রে। বর্তমান বাংলাদেশের পেস বোলারদের মধ্যে যে তীব্র লড়াই, তা নিশ্চিতভাবেই সেই দুর্লভ মধুর সমস্যায় দাঁড় করিয়েছে টিম ম্যানেজমেন্টকে। পেস বোলিং কোচ শন টেট ম্যাচের আগে টিম মিটিংয়ে কাকে ছেড়ে কাকে একাদশে রাখার গেম প্ল্যান দেবেন সেটা নিয়ে নিশ্চয়ই কঠিন সমস্যায় পড়েন। সেই পেস ইউনিটের নতুন দুই সংযোজন রিপন মণ্ডল আর আব্দুল গফর সাকলাইন। সবশেষ টি-20তে খেলেছেন রিপন, অভিষেকের অপেক্ষায় আছেন সাকলাইন। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রিপন। কেবলমাত্র স্কোরবোর্ড দেখলে খুব সাধারণ একটা শুরু মনে হতেই পারে, তবে রিপনের শুরুটা ততটাও খারাপ ছিল না। ব্যাটিং সার্ফেসে তার সমান 4 ওভার বোলিং করে 40 রান দেন তানজিম সাকিব, 36 রান দেন শরীফুল ইসলাম। তবে রিপনের শেষ ওভারটা ছিল মন জয় করার মতো। নিজের সেরা অস্ত্র ইয়র্কার ম্যাজিকে 20তম ওভারে মাত্র 6 রান দিয়েছেন এই ডেথ ওভার স্পেশালিস্ট। এখন প্রশ্ন হচ্ছে, সিরিজের শেষ ম্যাচের একাদশে থাকবেন কি রিপন, নাকি তার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ? উত্তরটা হলো রিপন থাকবেন, ইনজুরি সমস্যা না হলে। সবশেষ ম্যাচের শেষটা যেখানে করেছেন সেখান থেকেই মিরপুরে শুরু করতে পারলে মিরপুরে হয়তো নামের পাশে উইকেটও যোগ করতে পারেন এই ডানহাতি পেসার। আরেক পেসার আব্দুল গফর সাকলাইনের অপেক্ষাটা কিছুটা বাড়তে পারে। চট্টগ্রামের দ্বিতীয় টি-20 বৃষ্টিতে পরিত্যক্ত না হলে হয়তো শেষ ম্যাচে সুযোগ পেতে পারতেন সৈয়দপুরের এই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে এর পরের টি-20 সিরিজে হয়তো ফিরবেন মুস্তাফিজ, তাসকিন, ফিরতে পারেন নাহিদ রানাও। তখন কি হবে রিপন সাকলাইনদের? এই সিরিজের পর কি বাদ পড়ে যাবেন দুজনই? বিসিবির পরিকল্পনায় আছে রোটেশন সিস্টেম। সেই পলিসিতেই এই দুই পেসারকে পরবর্তী সিরিজগুলোতে সুযোগ দিয়ে প্রস্তুত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। শনিবার দেশ জুড়ে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এই প্রোগ্রাম। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভার্চুয়ালি সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতে উপস্থিত হাজারো প্রতিযোগীর সঙ্গে যুক্ত হয়ে এই নতুন যাত্রার শুভ সূচনা করবেন। মেগা এই ক্রীড়া আয়োজনে 8টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতায় শিশু কিশোররা তাদের প্রতিভা প্রমাণের সুযোগ পাবে। একুশ বছরের পেশাদার খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। শুক্রবার কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন তিনি। বিদায় ম্যাচে মাত্র 24 মিনিট মাঠে ছিলেন ফর্টিস স্পোর্টিং ক্লাব অধিনায়ক। 24 মিনিটে তিনি যখন মাঠ থেকে উঠে যান তখন দুই দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে তাকে গার্ড অফ অনার দেন। এই মিডফিল্ডারের বিদায়ক্ষণ স্মরণীয় করে রাখার আনুষ্ঠানিকতা স্বার্থে খেলা 2 মিনিটের মতো বন্ধও ছিল। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ককে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সম্মাননা দিয়েছে। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও 3 কার্যনির্বাহী সদস্য তার হাতে ফুলের তোড়া ও বাফুফের ক্রেস্ট তুলে দেন। এ সময় ফুটবল সংশ্লিষ্ট আরও অনেকে তাকে ফুল উপহার দেন। শেষ হলো বাংলাদেশের হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরার অধ্যায়। নানা আলোচনা সমালোচনার পর 30 এপ্রিল বাফুফের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ হয় এই স্প্যানিয়ার্ডের। 2022 সাল থেকে লাল সবুজদের ডাগ আউট সামলে আসছিলেন তিনি। বাফুফে নতুন কোচের সন্ধানে থাকলেও ক্যাব্রেরার জন্য দরজা খোলা রেখেছিল তারা। তবে আনুষ্ঠানিকভাবে আর আবেদন করেননি বাংলাদেশ দলের কোচ হতে। ক্যাব্রেরার সময়ে মোট 39টি ম্যাচ খেলেছে লাল সবুজরা। এর মধ্যে জয় আছে 10টিতে। বেশিরভাগ জয়ই অবশ্য ফিফা র্যাঙ্কিংয়ের নিচের সারির দলের বিপক্ষে। তবে গত বছরের শেষ দিকে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত বড় অর্জন হয়ে আছে ক্যাব্রেরার কোচিং অধ্যায়ে। আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে বলে আশ্বস্ত করেছে জিয়ান্নি ইনফান্তিনো। নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন ফিফা সভাপতি। ফিফা কংগ্রেসে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইনফান্তিনো। ভেন্যু পরিবর্তন কিংবা ইরানের পরিবর্তে অন্য দলকে বিশ্বকাপে খেলানোর কোনো সুযোগ নেই বলেছেন তিনি। এ বিষয়ে নিজের অনাপত্তির কথা সাংবাদিকদের ওভাল অফিসে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
to solve a international law. Of course, Iran will be participating. অবশ্যই ইরান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রেই তারা খেলবে। ইরানের পরিবর্তে অন্য দলকে খেলানোর কোনো সুযোগ নেই। সকলকে ঐক্যবদ্ধ করতে হবে, কাছাকাছি আনতে হবে সবাইকে। এটিই আমার দায়িত্ব। Football unites the world. FIFA. অন্যদিকে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি গণহত্যার অভিনব প্রতিবাদ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ফিফা কংগ্রেসে দুই পক্ষকে এক করার চেষ্টা চালান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তবে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের আরব ইসরায়েলি সহসভাপতির সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানান ফিলিস্তিনের ফুটবল প্রধান জিব্রিল রাজুব। জানান ফিলিস্তিনিদের যন্ত্রণা সম্পর্কে অবগত নন ইনফান্তিনো। কানাডায় ফিফা কংগ্রেসের মঞ্চে তখন উপস্থিত প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিবাদমান দুই পক্ষকে এক সুতোয় গাঁথতে কাছে ডাকেন ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুব এবং ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের আরব ইসরায়েলি সহসভাপতি বাসিম শেখ সুলাইমানকে। তবে দৃশ্যপটে তৈরি হয় অস্বস্তিকর এক মুহূর্ত। ইনফান্তিনো বারবার অনুরোধ করা সত্ত্বেও সুলাইমানের পাশে দাঁড়াতে বা হাত মেলাতে সরাসরি অস্বীকৃতি জানান রাজুব। অভিযোগ রয়েছে ইসরায়েল তাদের ফ্যাসিবাদ ও গণহত্যা আড়াল করতেই একজন আরব ইসরায়েলিকে সামনে এনেছে। এই গণহত্যার যন্ত্রণার উপর দাঁড়িয়ে ইসরায়েলের সাথে সুসম্পর্ক তৈরি করা সম্ভব নয় বলছেন জিব্রিল। খেলাধুলা শ্রদ্ধার জায়গা, কিন্তু অপরপক্ষ যদি নেতানিয়াহুর মতো একজন অপরাধীকে মাদার তেরেসার মতো উপস্থাপন করে, তবে আমি কিভাবে তার সাথে হাত মেলাবো? ইনফান্তিনো হয়তো চেষ্টা করছেন, কিন্তু তিনি ফিলিস্তিনিদের গভীর যন্ত্রণা সম্পর্কে অবগত নন। ফিফাকে কোনো রাজনৈতিক সংঘাত সমাধানে নয়, বরং ফুটবল প্রশাসক হিসেবে বলিষ্ঠ ভূমিকায় দেখার কথা জানান ফিলিস্তিনের ফুটবল প্রধান। আমরা ফিফাকে কোনো রাজনৈতিক সংঘাত সমাধান করতে বলছি না, শুধু ফুটবল পরিচালনা করতে বলছি। আমরা ফিফাকে সীমানা নির্ধারণ করতে বলছি না, কেবল অনুরোধ করছি তারা যেন তাদের নিজস্ব বিধিবিধানগুলো প্রয়োগ করে। জিব্রিল রাজুবের এই প্রতিবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে স্পষ্ট বার্তা। ফুটবল মাঠের লড়াইয়ের চেয়েও ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষা এখন বড় লড়াই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 56 বছর বয়সী এই কর্মকর্তা চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হবেন। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত 76তম ফিফা কংগ্রেসে সমাপনী বক্তব্যে ইনফান্তিনো জানান তিনি 2027 সালের নির্বাচনে প্রার্থী হবেন। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই নির্বাচনে জয়ী হলে তিনি 2031 সাল পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন। 2016 সালে দুর্নীতি কেলেঙ্কারির পর সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের স্থলাভিষিক্ত হয়ে ফিফার দায়িত্ব নেন ইনফান্তিনো। এরপর 2019 ও 2023 সালে তিনি প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন। ফিফার নিয়ম অনুযায়ী সভাপতির সর্বোচ্চ মেয়াদ সীমা 12 বছর হলেও ইনফান্তিনোর প্রথম 3 বছর আংশিক মেয়াদ হিসেবে গণ্য হওয়ায় তা এই সীমার মধ্যে ধরা হয়নি। অবসর নিয়ে আবারও মুখ খুললেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সরাসরি কোনো দিনক্ষণ উল্লেখ না করলেও CR7 জানিয়েছেন ক্যারিয়ার শেষের খুব কাছে অবস্থান করছেন তিনি। প্রিয় বুট জোড়া তুলে রাখার আগে গড়তে চান 1000 গোলের মাইল ফলক, জিততে চান অধরা সৌদি প্রো লিগ শিরোপা। ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা একের পর এক রেকর্ড নিজের করে ছুটছেন নতুন সব মাইল ফলকের পেছনে। তার অবিরাম ছুটে চলায় বয়স কেবলই একটি সংখ্যা, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। স্বীকৃত ফুটবলার হিসেবে 1000 গোলের ম্যাজিক ফিগারে পৌঁছাতে CR7-এর দরকার আর মাত্র 30 গোল। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে 143 ম্যাচে রোনালদো করেছেন 126 গোল। পাশাপাশি টানা 3 মৌসুমে সৌদি লিগে 25 বা এর বেশি গোল করার কীর্তিও গড়েছেন। ফর্মের এমন চূড়াই থেকেও অবসর বাস্তবতা থেকে দূরে নন CR7। চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলিকে হারিয়ে জানিয়েছেন নিজের সেই ভাবনার কথা। আমি কেবল বর্তমান প্রজন্মের জন্যই খেলি না, বরং আগের এবং সামনের প্রজন্মের জন্য খেলে যাচ্ছি। আমি প্রতিটি দিন, প্রতিটি ম্যাচ এবং প্রতিটি বছর উপভোগ করছি। যদিও আমি জানি আমি আমার ক্যারিয়ারের শেষের খুব কাছে চলে এসেছি, আর এটাই বাস্তবতা। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ ও ইভেন্টাসের হয়ে জিতেছেন সম্ভাব্য প্রায় সব শিরোপা। তবে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার 4 বছর হতে চললেও এখনও কোনো লিগ শিরোপা জেতা হয়নি রোনালদোর। সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে এবার। টেবিলের শীর্ষে থাকা আল নাসর নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে এগিয়ে 8 পয়েন্টে।
আমার ক্যারিয়ার দুর্দান্ত ছিল এবং আমি সেটা সেভাবেই রাখতে চাই। আমি এখনও খেলা উপভোগ করছি, গোল করছি, তবে সব কিছুর উপরে জয় পাওয়াটা জরুরি। আমরা সত্যি এই লিগটি জিততে চাই। জাতীয় দলের জার্সিতে এখনো আক্ষেপ বিশ্বকাপ শিরোপা। চলতি বছরে সেই আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ পাচ্ছেন এই পর্তুগিজ তারকা। আর 1000 গোলের মাইলফলক গড়তে আল নাসরের হয়ে খেলতে হবে অন্তত আরও একটি মৌসুম। সব মিলিয়ে 2027 সালই হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর বুটজোড়া তুলে রাখার সম্ভাব্য বছর। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস। 23 বছরের ক্যারিয়ারে রীতি টানছেন অ্যাশলি ইয়াং। চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় বলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ী এই ফুটবলার। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম বার্তায় বিদায়ের আগাম ঘোষণা দিয়েছেন অ্যাশলি ইয়াং। এখন চ্যাম্পিয়নশিপের দল ইপসুইচ টাউনের হয়ে খেলছেন 40 বছর বয়সী এই ফুটবলার। মৌসুমের শেষ ম্যাচে আগামী শনিবার কুইন্স পার্ক রেঞ্জার্সের মুখোমুখি হবে ইপসুইচ টাউন। বর্ণাঢ্য ক্যারিয়ারে ওয়াটফোর্ড, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও এভারটনের হয়ে খেলেছেন তিনি। ওয়াটফোর্ডের হয়ে 2003 সালে সিনিয়র ফুটবলে অভিষেক হয় ইয়াংয়ের। 2007 থেকে 2018 সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে 39 ম্যাচ খেলেন তিনি। 2012 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও 2018 সালে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন ইয়াং। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।